আজ এমন একটা কাহিনী শোনাবো বা দেখাবো যা আগে কখনো শোনোনি, এমন একটা গল্প যা তোমার ব্রেনকে নিয়ে খেলবে। কি হলো যখন পৃথিবী মানুষের বসবাসের উপযুক্ত রইল না এবং মানুষ একটা নতুন গ্রহের সন্ধান পেল, যেখানে স্পেসশিপে করে 5,000 মানুষ যাত্রা শুরু করলো নতুন সে গ্রহের উদ্দেশ্যে মহাকাশে। এমন কি ঘটলো সেই মানুষগুলোর সাথে, যা জানতে হলে তোমাদের আমার সাথে আজকের মুভিটি উপভোগ করতে হবে। আজকে যে মুভিটি নিয়ে আলোচনা করব তা হলো দ্য প্যাসেঞ্জার। 2016 সালে মুক্তি পাওয়া এই মুভিটি তোমাদের অন্য জগতে নিয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই দেখা যায় অ্যাভেঞ্জার নামের একটি স্পেশাল মহাকাশ যান মহাকাশে ভেসে চলছে 5,000 প্যাসেঞ্জার নিয়ে। 120 বছর পর এই মহাকাশ যানটা নতুন একটা গ্রহ যার নাম হোমস্টে 2 সেখানে গিয়ে পৌঁছাবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হবে, এই 120 বছর সময়কালে যারা ওই মহাকাশ যানে ট্রাভেল করছে তাদেরকে একটা স্লিপিং চেম্বারে ঘুমের মধ্যে রাখা হয়েছে। এই স্লিপিং চেম্বারগুলো হাইফাই টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে মানুষগুলো বয়স বাড়বে না কখনো, এবং এই মানুষগুলো ঘুম ভাঙবে গন্তব্যে পৌঁছাবার ঠিক 4 মাস আগে, সবার একসাথে। কিন্তু মহাকাশ যানটাতে নতুন গ্রহে পৌঁছানোর 90 বছর আগেই হঠাৎ একদিন একটা বড় অ্যাস্টেরয়েডের সাথে ধাক্কা খেয়ে একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায় এবং ওই স্লিপিং চেম্বারে যে ঘুমিয়েছিল সে জেগে ওঠে। এই মানুষটার নাম হলো জেমস। সে জেগে ওঠার পরে সেখানে একটা কম্পিউটার প্রোগ্রাম তাকে স্বাগত জানায়, আর সেই কম্পিউটার প্রোগ্রামটা তাকে বলে, এখানে আনন্দ বিনোদনের সব ব্যবস্থাই আছে, আপনি এই মহাকাশযানের সমস্ত রকম আনন্দ বিনোদন আর মজা নিন। আমরা নির্দিষ্ট সময়ে গিয়ে হোমস্টে 2-তে ল্যান্ড করব। জেমস একটু অবাক হয়, কারণ সে আশেপাশে দেখে আর তো কেউ জেগে ওঠেনি, সে একাই। তখন সে বুঝতে পারেনি যে সে 90 বছর আগেই, অর্থাৎ সময়ের আগেই জেগে উঠেছে। যাই হোক, জেমস এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে সেই মহাকাশের যানের ভিতরে। যে কেউ তার মতো জেগে উঠেছে কিনা সেটা সে খুঁজে দেখতে চায়। মহাকাশ আন্ধারের ভিতরে সে ঘুরতে ঘুরতে আবিষ্কার করে একটা কম্পিউটার প্রোগ্রামে। সেই কম্পিউটার প্রোগ্রামটা তাকে জানায়, আমরা হোমস্টে 2-তে পৌঁছাবো 90 বছর পর। আর তখন জেমস বুঝতে পারে কি সর্বনাশ হয়ে গেছে তার সাথে। একমাত্র সেই 90 বছর আগে জেগে উঠেছে, কি করবে সে? 90 বছর একা একা, একটা মানুষ সব কিছু থাকলেও একা কখনোই বাঁচতে পারবে না। তার মাথা খারাপ হয়ে গেল, পাগলের মতো ছোটাছুটি শুরু করলো এদিক ওদিক। একটু সাহায্যের জন্য স্পেসশিপের পাইলটের রুমে গিয়ে দেখলো তারাও ঘুমিয়ে আছে স্লিপিং চেম্বারে, আর স্পেসশিপটি অটো পাইলট মোডে আছে, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রামে তারা স্পিড শিপ চালাচ্ছে, যেমনটি এখনকার দিনে হেলিকপ্টার বা প্লেনের মধ্যে দেখতে পাওয়া যায়। জেমস শান্ত হয়ে ছুটতে লাগলো একটু সাহায্যের আশায়। সে পৃথিবীতে মেসেজ পাঠানোর চেষ্টা করে, টেকনোলজির সাহায্য নিয়ে সে চেষ্টা করে। সে মেসেজে জানায়, আমি 90 বছর পূর্বেই স্লিপিং চেম্বার থেকে জেগে উঠেছি। কিন্তু সে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা এই মেসেজটি পৌঁছালো। সে জানায় যে এই মেসেজটি মহাকাশ যান থেকে পৃথিবীতে যেতে সময় নেবে 35 বছর, আর সেখান থেকে যে জবাবটা আসবে সেটা মহাকাশ যানে পৌঁছাতে সময় নেবে আরও 45 বছর। এটা শুনে অত্যন্ত নিরাশ হয়ে যায় জেমস। সে পাগলের মতো ছুটতে থাকলো মহাকাশ যানের ভেতরে। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ দেখলো একটা মানুষের মতো, দেখলাম না? সে পাগলের মতো ছুটে গেল সেদিকে। ওটা ছিল মহাকাশ যানের ভিতরে 0.1.12, যে বারে একটা মানুষের হাসি মুখে দাঁড়িয়ে আছে। জেমস পাগলের মতো ছুটে গিয়ে তাকে বলল, আমি 90 বছর আগে জেগে উঠেছি, কিন্তু অন্য কেউ দেখতে পাচ্ছি না, আমাকে সাহায্য করো। কিন্তু দুর্ভাগ্যবশত সে মানুষ নয়, সে একটা কম্পিউটার প্রোগ্রাম করা রোবট। তার নাম আর্থার। জেমস তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই মহাকাশ যান সম্পর্কে কিছু জানো? সে জানায়, হ্যাঁ, আমি বেশিরভাগ জিনিসই জানি। তখন জেমস তাকে জিজ্ঞেস করে, আমি 90 বছর আগে জেগে উঠেছি, আমার স্লিপিং চেম্বার খারাপ হয়ে গেছে, তুমি কি জানো আমার স্লিপিং চেম্বার কী করে ঠিক করতে হবে? তখন সেই রোবট তাকে জানায়, এটা তো সম্ভব নয়, কারণ স্লিপিং চেম্বার অত্যন্ত হাই টেকনোলজি দ্বারা বানানো হয়েছে, স্লিপিং চেম্বার কখনোই খারাপ হতে পারে না। জেমস তখন তাকে বোঝাতে পারলো সেই রোবটটাকে কোনো রকম কোনো সাহায্য পাবে না। এরপর জেমস ভাবতে থাকে কি করে নিজের স্লিপিং চেম্বারটাকে সে ঠিক করবে। সে মহাকাশযানের ভিতরে বিভিন্ন বই ঘাটাঘাটি করার পরে অবশেষে সে স্লিপিং চেম্বারের সম্পর্কে একটা বই খুঁজে পায়। সেই বইটার সাথে নিয়ে কিছুটা যন্ত্রপাতি জোগাড় করে সে নিজের স্লিপিং চেম্বারটাকে পৌঁছায়। সে চেষ্টা করে স্লিপিং চেম্বারটাকে ঠিক করার, কিন্তু জেমস ব্যর্থ হয়। এরপর সে ভাবে, ঠিক আছে,
আমি এটা ঠিক করতে পারবো, না পারলেও নিশ্চয়ই পাইলটরা এটা ঠিক করতে পারবে। সেই পাইলটের রুমের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছালেও অনেক চেষ্টার পরেও সেই দরজা খুলতে পারে না, সে এবারও ব্যর্থ হয়। এরপর জেমস আবার সেই বাড়ি ফিরে আসে এবং রোবট আর্থারকে বলে, আমি কি করব বলতে পারো? আমি সব চেষ্টাই তো করলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। আর্থার তখন তাকে বলে, যেটা তোমার হাতের কাছে আছে সেটা নিয়ে ভাবো, যেটা তুমি পাওনি সেটা নিয়ে ভেবে তো লাভ নাই, সেটা নিয়ে ভাবার কোনো দরকার নেই। তোমার হাতের কাছে তুমি যা আছে সেটাই ভাগ্যবান হিসেবে পেয়েছো, সেটাকে উপভোগ করো, জীবনটাকে একটু উপভোগ করো। তো রোবট আর্থের কাছে এই মোটিভেশন পেয়ে জেমস ঠিক করে যে সে স্পেসশিপের ভিতরে বিনোদন বিলাসিতার যে সমস্ত জিনিস আছে সমস্ত কিছু সে ভোগ করবে। এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা বাস্কেটবলের কোর্টে যায়। সেখানে গিয়ে বাস্কেটবল খেলে, কখনো ডিস্কোতে যায় মহাকাশযানের ভিতরে, যেটা কিনা কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা। সেখানে সে নভোচার করে এবং অন্যান্য বিভিন্ন বিলাসিতা করে, যা যা ছিল সে সব কিছু করে নিজের একাকিত্ব কাটানোর চেষ্টা করে। কিন্তু বাস্তবের কথা হলো, পৃথিবীর সমস্ত ধন দৌলত বিলাসিতাও যদি তোমার পায়ের কাছে রেখে দেওয়া হয়, তুমি যদি নিজেকে মানসিকভাবে একা থাকো, তো সেই জিনিসগুলো তোমার কাছে মূল্যহীন হয়ে পড়ে। একটা সময় পর জেমসের ক্ষেত্রে এই জিনিস হলো, জেমস আবার বিষণ্ণ হয়ে পড়ে। সে একা থাকতে থাকতে পাগলের মতো অবস্থা হয়ে উঠল। জেমস তখন জামা কাপড় ঠিক মতো পরে না, এক গাল দাড়ি মুখে। সে আবার ঠিক করলো সে সুইসাইড করবে। সে মহাকাশযানের বাইরে সুইসাইড করার চেষ্টাও করলো। সারাক্ষণ মদ খেয়ে মহাকাশযানের এখানে ওখানে ঘুরে বেড়ায় জেমস। এভাবে 1 বছর কেটে গেল। একটা মানুষ 1 বছর একা একটা বিরাল বড় মহাকাশযানে কি দুর্বিষহ কষ্ট নিয়ে সে রোজ দিন বেঁচে চলছে। এভাবেই একদিন মদ খেয়ে, ওই মদের বোতলে হোঁচট খেয়ে সে একটা স্লিপিং চেম্বারের কাছে পড়ে যায়। জ্ঞান ফেরার পরে সে দেখে যে স্লিপিং চেম্বারের পাশে পড়েছিল, সেখানে একটা মেয়ে শুয়ে আছে, আর সেই মেয়েটা দেখতে দারুণ পরীর মতো। জেমস প্রথম দেখাতে সেই মেয়েটিকে প্রেমে পড়ে যায়, ভালোবেসে পড়ে। সে আশ্চর্যজনকভাবে মোহিত হয়ে তার রূপ দেখতে থাকে এবং তার মাথায় তখন একটা বুদ্ধি আসে, এই মেয়েটাকে যদি সে জাগিয়ে তোলে, অন্তত কথা বলার মতো একটা লোক পাওয়া যাবে, একটা মানুষ তো পাবে। সেই মেয়েটা পৃথিবীতে যখন ছিল তখন সে একজন পেশায় রাইটার ছিল। জেমস আর্থারকে জিজ্ঞেস করে মেয়েটার সম্পর্কে, এবং সে রোবট তাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় মেয়েটা কি উঠানো ঠিক হবে? এবার এখানে একটা জিনিস বোঝার মতো আছে, রোবটের মধ্যে কিন্তু কোনো ফিলিংস নেই, সুতরাং কোন জিনিসটা করা উচিত বা উচিত হবে না এক্ষেত্রে সে বলতে পারে না, বুদ্ধি দিতে পারে না। রোবটটা তাকে জানায়, তুমি যদি একাকিত্বে ভোগে থাকো তো নিশ্চয়ই তোমার কথা বলার জন্য একটা মানুষ দরকার, সেক্ষেত্রে নিশ্চয়ই মেয়েটাকে উঠাতে পারো। জেমসের দিমাগ আরও 2-1 ভাগ হয়ে যায়। সে বলতে থাকে, মেয়েটাকে স্লিপিং চেম্বার থেকে উঠানো দরকার, কারণ সে জানে মেয়েটাও স্লিপিং চেম্বার থেকে উঠালে মনে হলো সেই মেয়েটাও 90 বছর এই মহাকাশযানের মধ্যেই এখানেই মারা যাবে। এখানে একটা বিষয় বলে রাখি, জিনিসটা বোঝার মতো, যে স্লিপিং চেম্বারে সেই 5000 মানুষ শুয়েছিল বা ঘুমন্ত অবস্থায় ছিল তারা, কিন্তু বিভিন্ন টেকনোলজির দ্বারা তাদের বয়সকে সেখানেই থামিয়ে রাখা হয়েছিল। একবার যদি কেউ স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে, তার বয়স কিন্তু স্বাভাবিকভাবে বাড়তে থাকবে এবং হোমস্টে 2 মহাকাশ যানটা অবতরণ করার আগেই সেই মানুষটার আয়ু হয়তো সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই মেয়েটাকে ওঠানো মানেই সেই মেয়েটাও জেমসের মতো এই মহাকাশ যানেই মৃত্যু ঘটবে একটা নির্দিষ্ট সময় পর। এরকম অনেক ভাবনা চিন্তার পর জেমস একদিন যন্ত্রপাতি নিয়ে সেই মেয়েটার স্লিপিং চেম্বারের কাছে পৌঁছালো এবং স্লিপিং চেম্বার সে যে নষ্ট করে দিল, তার ফলে মেয়েটা জেগে উঠলো। মেয়েটা তখন জেগে উঠলো, জেমস তখন ওখান থেকে চলে যায়। মেয়েটা জেগে ওঠার পর চারিদিকে অবাক হয়ে দেখতে লাগলো, সেও ভাবতে লাগলো আমরা হয়তো গন্তব্যে পৌঁছে গেছি, এজন্যই স্লিপিং চেম্বার তাকে জেগে উঠিয়েছে। কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে কোনো মানুষ নেই, সে প্রচণ্ডভাবে হতাশ হলো এবং ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো। একটা মানুষ একটা
একটা মানুষকে সে অন্তত দেখতে পাবো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে মহাকাশযানটার হলে এলো, তখন তার সাথে জেমসের দেখা হয়। জেমসকে তার নাম জানায়, তার নাম হল জেমসকে। সে নিজেকে জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? আমি আর তুমি ছাড়া অন্য কেউকে দেখতে পাচ্ছি না, বাকি কোথায় সবাই? জেমস তখন তাকে জানায়, আমরা দুজনেই নির্ধারিত সময়ে 90 বছর আগেই উঠেছি। এই কথাটা শুনে মেয়েটা পাগলের মতো এদিক ওদিক ছোটা শুরু করে দিল। জেমস তাকে জানায়, আমি সব রকম চেষ্টা করেছি, কোনো কিছুই স্লিপিং চেম্বার ঠিক করা যাচ্ছে না। কিন্তু মেয়েটার কথা শুনল না। সে মহাপাগলের মতো হয়ে গেল। 90 বছর কি করে কাটাবে সে? কেন নিজের জীবনের 90টা বছর এই বড় একটা মহাকাশযানে এইভাবে কাটিয়ে নষ্ট করবে? মেয়েটা পাইলটদের চেম্বারের সামনে গিয়ে চিৎকার করতে লাগলো, কিন্তু কোনো ফল হলো না। এরপর সে জেমসের কাছে আবার ফিরে এলো, একাকিত্বের সাথে হলো। তারা একসাথে সময় কাটানো, একেবারে সময় কাটায়, দুজন দুজনকে অনেকটা কাছে চলে এলো। একটা সময় জেমস ঠিক করলো ডেটে নিয়ে যাবে এবং সেই অনুযায়ী জেমস তাকে প্রপোজ করবে, আমি তোমাকে ভালোবাসি বলবে। তারপর প্রপোজাল অ্যাকসেপ্ট করে তারা খুব সুখে আনন্দে সে স্পেসশিপে কাটাতে লাগলো। এবং এক সময় জেমস জানায়, আমি কখনো ভাবিনি যে একাকিত্ব এতটা সুন্দর হতে পারে। আমি হয়তো হোমস্টেতে গিয়েও এতটা সুন্দর জীবন, এতটা ভালোবাসাপূর্ণ একটা জীবন কাটাতে পারতাম না। ঈশ্বরের কাছে আমি অত্যন্তভাবে ঋণী যে তোমাকে তোমার মতো একজন মানুষের সাথে মিলিয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস বলে রাখি, জেমস যে স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছে, এটা জেমস রোবট আর্থারকে অরোরার কাছে বলতে নিষেধ করেছিল। তো রোবট জেমসকে জানিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত আপনি অরোরাকে নিজে না বলেছেন এটা, ততদিন পর্যন্ত আমি কিছুই বলবো না যে আপনি তার স্লিপিং চেম্বারটা নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছেন। এভাবে চলতে চলতে জেমস একদিন ঠিক করে সে অরোরাকে বিয়ে করবে এবং বিয়ের জন্য প্রপোজ করার জন্য সে রেডি হয় এবং অরোরাকে সে বারে আসতে বলে, যেখানে জেমস সব রকম ব্যবস্থা করে রেখেছিল যে সে কীভাবে প্রপোজ করবে। কিন্তু জেমস আসার 8 ঘন্টা আগে অরোরা সেখানে পৌঁছালো, আর অরোরার সাথে আর্থারের কথা শুরু হয়। অরোরা তাকে জানায়, তুমি জানো আর্থার, আমার জীবনের সবচেয়ে মধুময়, সবচেয়ে সুখের এবং আনন্দের দিনগুলো হচ্ছে জেমসের সাথে কাটানোর দিনগুলো। তখন আর্থার অরোরাকে জিজ্ঞেস করে, জেমস কি তোমার সব কিছু বলে? অরোরা জানে, আমার মধ্যে এমন কিছু লুকানোর মতো নাই, আমরা একে অপরকে সব কিছুই বলি, আমাদের মধ্যে রিলেশন এতটাই স্ট্রং। তখন আর্থার অরোরাকে জানায়, যাক শুনে ভালো লাগলো, কারণ যেদিন তোমাকে স্লিপিং চেম্বার থেকে জেমস তুলেছিল সেদিন সে প্রচণ্ড কষ্ট ছিল। এটা তো শোনা মাত্রই আর্থারের অরোরার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো তার স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছে এবং তার ফলে সে জেগে উঠেছে। অরোরা কখনোই এটা ভাবতে পারেনি যে জেমস নিজের স্বার্থে তার স্লিপিং চেম্বার নষ্ট করে দিয়ে তাকে জাগিয়ে তুলেছে। এ সময় সেখানে জেমস আসে। অরোরা তার উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়, আবার চিৎকার করে বলে, তুমি আমার জীবনটা নষ্ট করেছো। তুমি জানতে এখানে জেগে ওঠার পরেও 90 বছরই মহাকাশযানের ভিতর আমরা মরে যাব, তারপরেও তুমি শুধুমাত্র আমার শরীরের লোভে এবং নিজের স্বার্থে তুমি আমাকে জাগিয়ে তুলেছ। জেমস তাকে বোঝাতে চায়, কিন্তু ওরা কিছুতেই বুঝতে চায় না। তার কথা রেগে বের হয়ে যায়। জেমস তখন আর্থার নামের রোবটটাকে বলে, তুমি ওকে সব বলে দিয়েছিল, তোমরা বলেছিলে তোমরা কিছুই বলতে না। আর্থার তাকে জানায়, আমি রোবট, মানুষ নই, আর অরোরা আমাকে বলেছে তোমাদের মধ্যে কোনো কিছু লুকোনোর নেই, সুতরাং আমি বলেছিলাম যতক্ষণ তুমি কিছু না বলছো ততক্ষণ আমি কিছু বলবো না। এবং অরোরা আমাকে বলেছিল তুমি তাকে সব কিছু বলে দিয়েছো, তাই আমি তাকে জানিয়েছি। জেমস নিরাশ হয়ে নিজের কক্ষে চলে যায় এবং সেই রাতে অরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের উপর হামলা করে। সে জেমসের প্রাণে মারতে চায়, কিন্তু শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে, সে প্রাণে মারতে পারে না। অরোরা নিজের রুমে ফিরে আসে। সে জেমসের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দেয় এবং প্রাণপণ চেষ্টা করতে থাকে কি করে সে পাইলটদের রুমের দরজাটা ভাঙবে। তার জীবনের সেই মুহূর্তগুলো, সেই আনন্দের দিনগুলো হঠাৎ করে সব কিছু মিলিয়ে গেল। তার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ল, কি করব আমি এখন? আর যে জেমসের প্রতি তার এত ভালোবাসা ছিল, সে জেমসের প্রচণ্ড ঘৃণা করতে থাকে। একজন মানুষের পক্ষে এত বছর কাটানো সম্ভব ছিল না, আর তাছাড়া অরোরাকে দেখে সে ভালোবেসে ফেলেছিল। তাই সে স্লিপিং চেম্বারটা খারাপ করে
অরোরাকে জাগিয়ে তুলেছিল, কিন্তু অরোরা কিছুতেই মানতে রাজি হয় না। এদিকে হঠাৎ করে সেদিন রাতে ওই স্পেসশিপটায় প্রবলেম দেখা দেয়। এর আগেও গ্র্যাভিটি লস এবং মহাকাশের শক্তির লোপ পাওয়ার ঘটনা ঘটেছিল, কিন্তু আজ রাতে যেটা ঘটলো সেটা আগের ছোটোখাটো ঘটনার চেয়ে অনেক বেশি ছিল। ঘুমন্ত অবস্থায় শূন্যে ভাসতে নিজের কামরায়, সেই সাথে আরও সুইমিং পুলে স্নান করছিল, সেখানে নষ্ট হয়ে যাওয়ার পর জল উপরে উঠতে শুরু করে এবং একটা বিশাল আকার বুদবুদের বল তৈরি হয়। ওই বুদবুদের ভিতর অরোরা ফেসে যায় এবং সে প্রাণে মরে যাচ্ছিল। সে প্রাণপণে চেষ্টা করছিল বুদবুদের ভেতর থেকে বের হয়ে আসার জন্য, নিঃশ্বাস নিতে পারছিল না, আর কিছুক্ষণের মধ্যে ডুবেছিল। হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যায়, আর মহাকাশ যানটার ভেতরে ফিরে আসে। অরোরাও ছুটতে থাকে, জেমসও ছুটে বেরিয়ে যায়। এই সময় গ্র্যাভিটির কারণে একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়। এই স্লিপিং চেম্বারটা ছিল সেই স্পেসশিপের পাইলটের স্লিপিং চেম্বার। সে যুগটা অবাক হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। এ সময় জেমস আর আর্থার তার সাথে দেখা হয়। তারা দুজন পাইলটকে সব কিছু জানায় কি কি হয়েছে এতদিন। শুনে পাইলট অবাক হয় এবং পাইলট বলে, মহাকাশযানের মধ্যে কিছু প্রবলেম শুরু হয়েছে, সেগুলো কি ঠিক করা দরকার। আর তারা তিনজন মিলে সেটা ঠিক করতে সচেষ্ট হয়। এই সময় পাইলটের নাক মুখ দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকে। স্পেসশিপের মধ্যে থাকা মেডিকেল প্রোগ্রাম যার কম্পিউটার জানায় পাইলটের হাতে আর বেশি সময় নেই, অর্থাৎ পাইলট মারা যাবে। পাইলটের শরীরে কম্পিউটার স্ক্যান করে জানায় মোট 212 ধরনের ওষুধ জমা হয়েছে তার শরীরে। এ সময় পাইলট জেমসকে বলে যায়, তোমাদের দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এত হাজার মানুষের ভবিষ্যৎ তোমাদের হাতে। এই স্পেসশিপের ভাবে কোথা থেকে গন্ডগোল হয়েছে সেটা তোমরা খুঁজে বের করো, আমার আর সময় নেই। এরপর পাইলট ওখানেই মারা যায়, আর সাথে সাথে স্পেসশিপের একটা বিশাল গন্ডগোল শুরু করে। প্রতিটা গ্র্যাভিটি অফ হয়ে যাচ্ছিল, আবার ফিরে আসছিল। রোবটগুলো উল্টাপুল্টা আচরণ শুরু করছিল আর তার নিজেকে মারছিল। এবং জেমস অরোরাকে অনেক খুঁজে শেষ পর্যন্ত খুঁজে পায় যে কোথা থেকে প্রবলেম হচ্ছে। সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই স্পেসশিপের প্রবলেমটা ঠিক করে, এবং এটা করতে গিয়ে স্পেস স্যুট করে সে স্পেসশিপের বাইরে যেতে হয়, কারণ এই প্রবলেমটাকে বাহির থেকে তাকে ঠিক করতে হবে। এবং এখানে যেটা হয় মারাত্মক বিপদ, সেই প্রবলেমটা ঠিক করে ফেলে, কিন্তু তার স্পেস স্যুটটা যেটা পরে সে বাইরে গিয়েছিল, এই স্পেসশিপের ভিতরের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। যেন বুঝতে পারে তার মৃত্যু আসন্ন, সে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু অরোরার মধ্যে এই সময় ভালোবাসার জেগে ওঠে। অরোরা তখন বুঝতে পারে সে জেমসকে শুধুমাত্র নিজের একাকিত্বে কাটানোর জন্য নয়, জেমসকে ভালোবেসেছিল, সেজন্য সে জাগিয়ে তুলেছিল। অরোরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা স্পেস স্যুট উড়ে সে মহাকাশের বাইরে যায় এবং জেমসকে বাঁচিয়ে সেই মহাকাশযানের ভেতরে নিয়ে আসে। মহাকাশযানের ভেতরে নিয়ে আসার পরেও জেমস অজ্ঞান ছিল এবং শ্বাস নিতে পারছিল না। মহাকাশযানের ভিতরে থাকা কম্পিউটার টেকনোলজির সাহায্য নিয়ে অরোরা সে তাকে বাঁচিয়ে তোলে। জেমস আবারও দুজনকে ভালোবাসতে শুরু করে। এরপর দেখা যায় জেমস অরোরাকে বিয়ের জন্য প্রপোজাল দেয় এবং অরোরা সেটা অ্যাকসেপ্ট করে। আর্থারকেও ওরা ঠিকঠাক করে ফেলে। এরপর দেখা যায় মহাকাশযানটা হোমস্টে 2-তে প্রায় পৌঁছানোর মুহূর্তে চলে এসেছে, এবং যেমন ঠিক ছিল হোমস্টে 2 পৌঁছানোর 4 মাস আগে সব যাত্রীরা জেগে উঠবেন, সেখানেই সব যাত্রীরা ঘুম থেকে উঠলেন। তারা যখন পৌঁছালেন তখন দেখতে পেলেন গাছপালা সবকিছু, পাখি সবকিছু উঠছে। জেমস নিজের মতো করে একটা ছোট্ট পৃথিবী বানিয়ে ফেলেছিল সেখানে। এবং ওই সময় ওরা রেকর্ড করা ভয়েস সবাই শুনতে পায়, যেখানে ওরা বলছে, আমি আর জেমস এখানে খুব সুন্দর একটা জীবন কাটিয়েছি। আপনারা জানেন না, আপনারা যখন ঘুমিয়েছিলেন তখন এই শীতের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল এবং নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের জীবন বাঁচিয়েছি। আমরা দুজন একটা খুব সুন্দর জীবন উপভোগ করেছি এবং আমি বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে আর জীবনটাকে উপভোগ করা কাকে বলে। আপনাদের সবার জন্য বিশেষ হোমস্টে 2-তে খুব ভালো করে জীবনযাপন করুন। একথা শুনে ওখানে থাকা সবাই প্রচণ্ড অবাক হয়ে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।